স্নেহ ছাত্ররা, আজকে আমি দ্য জার্নি অফ সাকসেস কোচিং সেন্টারের তরফ থেকে ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার নম্বর 7 পরমাণুর গঠন সম্পর্কে কয়েকটা টপিক পড়াবো। তো আশা করছি এই টপিকটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, অনেক ধারণা পরিষ্কার হবে। শুরু করি। পরমাণুর গঠন এই চ্যাপ্টারটা অনেকটা বড় চ্যাপ্টার, বিভিন্ন ক্লাসে এটা পড়ানো হয়। ক্লাস 9 এ রয়েছে, ক্লাস 10 এও রয়েছে, তারপরে আবার 11 এ রয়েছে। তো প্রথমে প্রাথমিক ধারণার কথাটা বলি, পরমাণু কাকে বলে। আমি এটা বলছি পরমাণু কাকে বলে। যে কোনো টপিক পড়তে গেলে সেটা কাকে বলে, কোথা থেকে এলো, সেগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনেছি যে পরমাণু থেকে ক্ষুদ্র কণা, আগে ধারণা ছিল পরমাণু থেকে ক্ষুদ্র কণা আর হয় না। আমাদের পুরনো ঋষিমুনিরা পদার্থকে ভেঙে ভেঙে কি দিয়ে তৈরি, তার ভেতরে ছোট কণা কি আছে সেটা খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা পরমাণুর নাম দিতে পারেনি। গ্রিক দার্শনিক কোনাদ, এরাও কিন্তু এই বিষয়ে জ্ঞান রাখত। কিন্তু পরবর্তী সময়ে ওদেরই ছাত্র বিজ্ঞানী জন ডাল্টন, ওদের সূত্রপথ ধরে উনি পরমাণু সম্পর্কে আধুনিক কিছু তথ্য দেন, যে তথ্যগুলো বর্তমানে বেশ কিছু ভুল প্রমাণিত হলেও তার মূল যে বৈশিষ্ট্য, মূল যে ধারণাটা, সেটা ভুল প্রমাণিত হয়নি। তো সেই সব বিষয়ে আমি এই ডাল্টনের পরমাণুবাদে আলোচনা করব, কি কি বলেছেন ডাল্টন। তো পরমাণু কাকে বলে যদি বলতে হয়, তাহলে আমরা প্রথমেই বলবো যে পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, যার মধ্যে ওই পদার্থের সমস্ত বৈশিষ্ট্য, ধর্ম কেন্দ্রীভূত থাকে। মানে ওর মধ্যে আমরা সেই পদার্থের ধর্মগুলোকে দেখতে পাবো, তাকে বলা হচ্ছে পরমাণু। এর সাথে সাথে এই পরমাণু বলতে গিয়ে ওরই পাশাপাশি একটা টার্ম মাথায় আসছে, সেটা হচ্ছে যে অণু। অণু কিন্তু পদার্থের ক্ষুদ্রতম কণা, কিন্তু পরমাণুর থেকে ক্ষুদ্র নয়। তাহলে অণু কাকে বলে? অণু হচ্ছে কতগুলো এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত পদার্থের স্বাধীন কণা, যার মধ্যে পদার্থের সমস্ত ধর্ম নিমজ্জিত থাকে বা নিহিত থাকে। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা, এটাও ক্ষুদ্রতম কণা, অণু ক্ষুদ্রতম কণা, কিন্তু পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না, কিন্তু অণু স্বাধীনভাবে থাকতে পারে। কোনো একটা পরমাণু একটা অণুরূপে থাকতে পারে, যেমন নিষ্ক্রিয় মৌলগুলো যেগুলো আমরা দেখি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। এইগুলো যেমন হারে একাধারে পরমাণু, আবার ওটাই অণু। তাহলে একটা পরমাণু দিয়ে অণু হতে পারে, আবার একাধিক পরমাণু মিলিয়ে অণু হতে পারে। তাহলে মূল পার্থক্যটা হলো এটাই, যে পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না আর অণু স্বাধীনভাবে থাকতে পারে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণুকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে সেটাকে বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হতে হবে, সেই পরমাণু তখন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা রাসায়নিক পরিবর্তন ঘটাবে। তাহলে এই গেল আমাদের পরমাণু কাকে বলে। এবার পরমাণুর সাথে কন্ট্রাডিক্টরি থাকছে, সেটা হচ্ছে যে অণু। সে অণুটা আমরা বললাম, পরমাণু অণুর মধ্যে পার্থক্যটা বললাম। এবার আমাদের যেটা আধুনিক বিজ্ঞান অনুযায়ী পরমাণু থেকেও আরো বেশি ক্ষুদ্র কণা আমরা আবিষ্কার করে ফেলেছি, সে আবিষ্কারের ইতিহাস পরে বলা হবে। কিন্তু কি ক্ষুদ্র কণা পেয়েছি সেইটা সম্পর্কে বলি, যে পরমাণুর মূল কণা বা মূল উপাদান, সেটা হলো যে তিনটে মূল উপাদান আমরা এখানে পেয়েছি। একটা হচ্ছে যে প্রোটন, দ্বিতীয় হচ্ছে নিউট্রন, তৃতীয় হচ্ছে ইলেকট্রন। এই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন, এই তিনটে কণা পরমাণুর মূল কণা। মূল কণা কেন বলছি? কারণ এই কণাগুলো যে কোনো পদার্থের মধ্যেই আমরা দেখতে পাবো। এই কণাগুলো সার্বজনীন, সমস্ত পদার্থের মধ্যেই উপস্থিত আছে।
তো এটার পরীক্ষা আমরা এই প্রোটন আবিষ্কার, ইলেকট্রন আবিষ্কার এবং নিউট্রন আবিষ্কার যখন পড়বো, আমরা দেখব যে প্রোটন আবিষ্কারকর্তার নাম হচ্ছে রাদারফোর্ড প্রোটন আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন জে থমসন, এবং নিউট্রন আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী স্যাডউইক। এবং কিভাবে আবিষ্কার করেছিলেন সেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। কিন্তু আমি বলি যে এই কণাগুলো আমরা ভর জানি রাখতে হবে, এই কণাগুলোর ভর কতটা এবং এদের আধান কি কি। যেমন প্রোটনের ব্যাপারে বলি, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত মানে পজিটিভ, আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত মানে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িত মানে ওর কোনো চার্জ নেই। এবার প্রোটনের আধান হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব, আর ইলেকট্রনের আধানও সংখ্যা মানে একই, কিন্তু সংখ্যা মানে প্রোটনের হচ্ছে যে 1.602 × 10⁻19 কুলম্ব, এটা হচ্ছে প্রোটনের, এটা যে পজিটিভ লেখা হয়। আর ইলেকট্রনের ক্ষেত্রে এটা সেম, সংখ্যা মানটা সেমই হবে, কিন্তু চার্জটা হবে নেগেটিভ ঋণাত্মক। আর নিউট্রনের ক্ষেত্রে এটা কিসের জন্য বললাম, প্রোটন, প্রোটন এটাকে আমরা সংক্ষেপে পি দ্বারা লিখি, পি। আর ইলেকট্রন এটাকে আমরা সংক্ষেপে ই দ্বারা লিখি। এবার হচ্ছে যেটা চার্জ হচ্ছে জিরো, কোনো চার্জই থাকে না, সেটা হচ্ছে যে নিউট্রন, যেটাকে আমরা ছোট হাতের এন দ্বারা লিখি। তাহলে এদের আবিষ্কারকর্তার নামগুলো বললাম। এবার এদের ভর রয়েছে, এই যেমন ইলেকট্রনের ভর নগণ্য বলে ধরা হয়, তাহলে প্রোটনের ভরটা সবচেয়ে বেশি, প্রোটন এবং নিউট্রনের ভর কাছাকাছি, প্রায় সমান। তাহলে দেখো আমরা কোথায় বলছিলাম যেন, এখানে যে মূল উপাদানগুলো আমরা তিনটে বললাম, সেই মূল উপাদানের সংক্ষিপ্ত কিছু বিবরণ এখানে দেখানো হচ্ছে। দেখো ইটা আমরা যখন লিখেছি যে ইলেকট্রনের জন্য হচ্ছে ই লেখা হয়, তাহলে এখানে আমি সংক্ষেপে ই লিখেছি। এবং ইলেকট্রনের ভরটা বললাম কি, যে প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় নগণ্য। আমরা যখন পরবর্তী এতে পড়ব তখন এখানে সংখ্যা মান আছে, তার জন্য আমরা এখানে সংখ্যা মানে দেখতে পাচ্ছি অনেকটাই, কিন্তু যখন ওভারঅল বলবো তখন দেখতে পাবো যে একটা ইলেকট্রনের ভরের থেকে প্রোটনের ভর 1836 গুণ বেশি, বা একটা প্রোটনের ভর থেকে ইলেকট্রনের ভর 1836 গুণ কম। তাহলে সেই ব্যাপারটা 1836টা অনেকটাই বড় সংখ্যা। তাহলে সেই হিসাবে আমরা কি করতে পারি, যে প্রোটন এবং নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভর কিছুই না, নগণ্য বলা যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সংখ্যা মানটা একটু দেখি। দেখো 9.11 × 10⁻28 গ্রাম, আর এইটার ক্ষেত্রে -10⁻24 মানে 10⁻24। তাহলে দেখো এখানে 24 আর -28, তাহলে নেগেটিভের ক্ষেত্রে কি হয়, নেগেটিভের ক্ষেত্রে পাওয়ার যত বেশি হবে তার সংখ্যা মান ভ্যালুটা তত কম হবে। তাহলে সেই হিসাবে ইলেকট্রনের ভরটা এদের তুলনায় অনেকটাই কম হয়ে যাচ্ছে, সেই হিসাবে আমরা ইলেকট্রনের ভরটাকে ইগনোর করতে পারি। তাহলে সমস্ত ভর, পরমাণু সমস্ত ভর কার জন্য দায়ী, প্রোটন এবং নিউট্রনের ভরের জন্য। পরবর্তী ক্ষেত্রে আমরা বলবো যে ভর সংখ্যা বলে একটা টার্ম আসবে, সেই ভর সংখ্যাতে দেখতে পাবো যে প্রোটন সংখ্যা প্লাস ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ভর সংখ্যা, আর এই ভর সংখ্যাটাই হবে পরমাণুর গুরুত্ব বা পরমাণুর প্রকৃত ভর। এবার দেখো, এবার আধানটা বলি, যে আধান এটা বলেছিলাম যে প্রোটনের ক্ষেত্রে পজিটিভ, ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ, মানে এটা ধনাত্মক আধান বিশিষ্ট, আর হচ্ছে এটা ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট। তাহলে ধনাত্মক আধান, এদের আধানগুলো কিন্তু সংখ্যা মানটা সমান, কিন্তু একটা চার্জটা বা এটা আধানটা হচ্ছে ধরনটা আলাদা, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আর আবিষ্কারকের নামটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন আবিষ্কার করেছে রাদারফোর্ড। আচ্ছা, ইলেকট্রন আবিষ্কার করেছে তোমার জে থমসন। এটা আমার একটু মিস্টেক হয়েছে, লেখাটা আমি পরপর লেখা হয়েছে। তাহলে এই যে জে থমসন এখানে হবে থমসন, আর প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড। আর নিউটন আবিষ্কার করেছে বিজ্ঞানী স্যাডউইক। এদের আবিষ্কারের আলাদা আলাদা করে টপিক রয়েছে, সেটা আমরা কিভাবে সেই সোনার পাত নিয়ে
খুব কম চাপে আলফা কণাকে বিচ্ছুরণ ঘটিয়ে আমরা তার আবিষ্কারের ব্যাপারে পড়ব। তাহলে এইটুকু বোঝা গেছে যে পরমাণু কাকে বলে, পরমাণুর মূল উপাদান কি কি এবং তাদের সংক্ষিপ্ত বিবরণ। এরপরে আমরা ডাল্টনের পরমাণুবাদটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে এটা আমাদের পরীক্ষার জন্য বেশ খানিকটা ইম্পর্টেন্ট। তাহলে ডাল্টনের পরমাণুবাদের ব্যাপারে যেটা বলছি যে বিজ্ঞানী ডাল্টন পরমাণু সম্পর্কে যে তথ্য বা জ্ঞান বা সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেইগুলোই হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত। প্রথম কথা হচ্ছে যে ডাল্টন বলেছেন যে পরমাণু পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, প্রথম কথা, যার নাম দেওয়া হয়েছে বিজ্ঞানী ডাল্টনই নাম দিয়েছেন যে পরমাণু। তারপরে হচ্ছে কি দ্বিতীয় নাম্বার হচ্ছে একই পদার্থের পরমাণুগুলো একই রকম, তাদের ভর ও ধর্ম একই রকম, কিন্তু ভিন্ন পদার্থের পরমাণুগুলো ভিন্ন রকম, মানে তাদের ভর ও ধর্ম ভিন্ন। আর তৃতীয় নম্বর যেটা, এই তিনটে হলো। এবার 4 নম্বর পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে যে যখন পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করে। পূর্ণ সংখ্যার সরল অনুপাত মানে দেখা গেল যে আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, ধরো পরমাণু আমরা জানি যে হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন, হ্যাঁ, দুটো মৌল, এবং এই যে এইচ এবং ও এই যে দুটো আছে এইগুলো যখন আমরা লিখি তখন একটা করে পরমাণু বোঝায়। এবার এই হাইড্রোজেন এবং অক্সিজেন জুড়ে মানে রাসায়নিক বিক্রিয়া যখন করবে তখন কি তৈরি হবে? হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে আমরা জানি জল তৈরি হয়, H2O। এইটা হলো অণু, হ্যাঁ, এইটা হচ্ছে পরমাণু, এইটা পরমাণু, এই দুটো মিলে তৈরি হচ্ছে একটা অণু, তার দুটো পরমাণু মিলে তৈরি হচ্ছে অণু। এবার এইখানে আমাদের ডাল্টনের পরমাণুবাদের ওই পয়েন্টটাকে আমরা যদি বোঝাতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি হাইড্রোজেন কটা লাগছে? দুটো, তাহলে হাইড্রোজেন লাগছে দুটো, অক্সিজেন লাগছে একটা। তাহলে দেখো এটাও দুই পূর্ণ সংখ্যা, একও পূর্ণ সংখ্যা, তার মানে 2:1, হ্যাঁ, পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগ গঠন করছে। আবার আরো একটা ছিল যে তোমার ধরো যদি এই সংযোগের ক্ষেত্রে, ওটা এখানে তোমাদের বইতে নেই, তবুও একটু বলে রাখি, সেটা হচ্ছে যে যদি দুটো গ্যাসীয় পদার্থ হয় তাহলে তাদের ক্ষেত্রে যখন সংযুক্ত হয় তাদের আয়তনের সরল অনুপাতে যুক্ত হয়। হ্যাঁ, এটা এর সঙ্গে সিমিলার, এটা যেমন পরমাণুর সরল অনুপাতে, হ্যাঁ, যুক্ত হচ্ছে, তাহলে সেই রকম আয়তনটাও পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। মানে আমরা তো এমনি নরমালি বুঝতেই পারছি যে দেখো পরমাণুর সংখ্যা যদি 2 হয় তাহলে একটা পরমাণুর আয়তন যা হবে তার দুটো পরমাণুর আয়তন ডবল হবে। তাহলে অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে সংখ্যা যদি 1 হয় তাহলে দুটো যদি লাগে তাহলে ডবল আয়তন লাগবে। তাহলে এইটা কোনটা রিলেটিভ। তাহলে এইটুকু বোঝা গেছে। এবার এটা মুছে দিই। তোমরা তাহলে এখানকার ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা মুখস্থ করতে হবে, যে পরমাণুর আবিষ্কারকর্তার নাম, তারপরে পরমাণুর পরমাণু আবিষ্কারকর্তার নাম নয়, যে পরমাণু কণাগুলো যেগুলো বললাম, যে প্রোটন এর আবিষ্কারকর্তা, আধান এবং ভর, ইলেকট্রন আবিষ্কারকর্তা, আধান এবং ভর, আর নিউট্রন তো নিস্তড়িত, শুধু আবিষ্কারকর্তার নামটা মনে রাখতে হবে। আর ডাল্টনের যে 4টে পরমাণুবাদ বললাম সেই 4টে পয়েন্টের মধ্যে যে কোনো 3টে পরীক্ষার অংশে পড়ে। অনেক সময় এমনি পয়েন্ট ছাড়াও বলে যে পরমাণুবাদটা লিখো, তাহলে সেক্ষেত্রে হবে 4টে লিখতে হবে। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা দেখাবো যে এই যে কণাগুলো আমরা জানলাম যে পরমাণুর মধ্যে এগুলো আছে, এগুলো কিভাবে আবিষ্কার হলো। হ্যাঁ, মানে প্রোটনের আবিষ্কার, ইলেকট্রনের আবিষ্কার, নিউট্রনের আবিষ্কার, এবং সেই আবিষ্কারগুলো হওয়ার পরে পরে আমরা জানবো যে এগুলো কিভাবে পরমাণুর মধ্যে থাকছে। সেখানে আমরা দেখতে পাবো থমসনের পাম্প পুডিং মডেল, হ্যাঁ, বা ওয়াটারমেলন মডেল, যেভাবে একটা তরমুজের মধ্যে বীজগুলো ছড়িয়ে থাকে, একটা ধনাত্মক আধানের মধ্যে ঋণাত্মক আধানগুলো ওইভাবে গাঁথা থাকবে, নিস্তড়িত হবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হবে, এটা পাম্প পুডিং মডেলটা অতটা আধুনিকভাবে ব্যাখ্যা করতে পারেনি, যার কারণের জন্য রাদারফোর্ডের এক্স রে পরীক্ষা, হ্যাঁ, বা রাদারফোর্ডের আলফা বিচ্ছুরণ পরীক্ষা, হ্যাঁ, এই পরীক্ষাটা আমাদের আসবে, এবং সেইখানে আবার রাদারফোর্ড কিছু নতুন তথ্য সংযোজন করবে এর মধ্যে। এবং এই ডাল্টনের পরমাণুবাদের মধ্যে বেশ কিছু যে ভুল আমরা একটু আগে পড়লাম, যে ডাল্টনের পরমাণুবাদে বলেছে যে পরমাণু অবিভাজ্য ক্ষুদ্রতম কণা, ধ্বংস বা সৃষ্টি করা যায় না, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি কণা আলাদা হয়েছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, এটা আমরা আগেই বলে ফেলেছি। তাহলে
এখানে আমরা দেখতে পাচ্ছি ডালটনের পরমাণুবাদের মধ্যে ত্রুটি চলে এসেছে। হ্যাঁ, এছাড়াও আরো বেশ কিছু ত্রুটি যেখানে পাওয়া যাবে ডালটনের পরমাণুবাদের ত্রুটিটা, তারপরে সেই ত্রুটি সংশোধন হিসেবে রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা প্রস্তাব